আজকের প্রথম ঘটনা শুরু করছি একটা ইমেল দিয়ে, এবং আশা করছি ইমেলটি আপনাদের ভালো লাগবে। যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবেই পড়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন, কারণ আমি জানি আপনি সবসময় ভালোর দলে থাকেন। আমি মোহাম্মদ মেহেদি রহমান, ঢাকার গোপীবাগে থাকি। চাকরির ব্যস্ততার কারণে স্টুডিওতে এসে আমার ঘটনা বলা সম্ভব নয়, তাই আমার ঘটনাটি যদি ভূত এফএমে প্রচারযোগ্য হয় তাহলে আপনি পড়ে শোনালে আমি খুবই খুশি হব। ছোটবেলা থেকেই আমার প্যারানরমাল ঘটনার প্রতি তীব্র একটা আকাঙ্ক্ষা আছে। এসব ঘটনা শুনতে, এগুলো নিয়ে জানতে আমার খুবই ভালো লাগে। ভূত এফএম শো আমি কখনোই মিস করি না, যদিও সময়ের কারণে লাইভ শোনা হয় না, তবে সবসময় আমি ভূত এফএম এর সাথেই আছি। আমার কাছে বেশ কিছু ঘটনা আছে, কিন্তু সময়ের অভাবে পাঠানো হয় না। এইবার এই বন্ধের সময়টা আমি কাজে লাগিয়েছি এবং একটা ঘটনা টাইপ করে ফেলেছি। আর কোনো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি আমার ঘটনায়। গত মাসে বিজয়ের দিবসের বন্ধে আমি এবং আমার স্ত্রী মৌসুমী একটা ট্যুর এজেন্সির মাধ্যমে সুন্দরবনে ঘুরতে যাই। সঙ্গত কারণে ট্যুর এজেন্সির নাম প্রকাশ না করার জন্য অনুরোধ রইল। সেখানে আমি এবং আমার স্ত্রী সহ আরো প্রায় ৭৫ জন টুরিস্ট ৩ দিন একা জাহাজে করে পুরো সুন্দরবন ভ্রমণ করি। যেহেতু আমরা ট্যুর এজেন্সির মাধ্যমে গিয়েছি, তাই পুরো সময় আমাদের সাথে বন বিভাগের একজন গাইড ছিলেন। মহান আল্লাহর রহমতে আমাদের ট্যুরটা বেশ ভালোই হয়েছিল। সেই ট্যুরের দ্বিতীয় রাতে যখন আমরা সবাই জাহাজে অবস্থান করছিলাম, তখন আমার সেই বন বিভাগের গাইডের সাথে কথা হয়। সুন্দরবন দেখতে যেমন সুন্দর, তেমনি তার মধ্যে লুকিয়ে আছে অনেক অজানা ভৌতিক ঘটনা। ভূত এফএমে অনেক আগে সুন্দরবন নিয়ে ঘটনা শুনেছিলাম। সেই চিন্তা থেকেই ওনার কাছ থেকে সুন্দরবন নিয়ে ঘটনা জানতে আগ্রহ প্রকাশ করি। সঙ্গত কারণে ওই বন বিভাগের গাইডের নাম প্রকাশ না করার জন্য অনুরোধ রইল। আমি ওনার মুখে শোনা সেই ঘটনা তার মতো করে লিখে পাঠালাম। সুন্দরবনের গভীরে শরণখোলা রেঞ্জের আশেপাশের কোনো এক প্রত্যন্ত গ্রামে ৮০-৯০ দশকের দিকে এই ঘটনাটি ঘটে। সুন্দরবনকে কেন্দ্র করে হাজারো মানুষের বসবাস। সুন্দরবনের গ্রামের মানুষেরা মূলত মধু সংগ্রহ, গোলপাতা সংগ্রহ করে তাদের জীবিকা নির্বাহ করে। যারা গোলপাতা সংগ্রহ করে তাদের বাওয়ালি বলে। বনের অভ্যন্তরে নদী ও খালের পাড়ে প্রাকৃতিকভাবেই জন্মে প্রচুর পরিমাণ গোল গাছ। ডিসেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত গোলপাতা আহরণের সময়। প্রতি বছর এই মৌসুমে সাতক্ষীরা, বরগুনা, বাগেরহাট ও পটুয়াখালীর হাজার হাজার বাওয়ালি গোলপাতা আহরণ করে নৌকার মাধ্যমে পরিবহন করে এবং তা বিক্রির কাজ করে। সেই সময় বাওয়ালিরা দল বেঁধে বনের গভীরে গিয়ে গোলপাতা সংগ্রহ করত। কারণ বনের গভীরে একদিকে যেমন বাঘের ভয় থাকে, তেমনি তখন ডাকাতেরও খুব উৎপাত ছিল। প্রতিটি বাওয়ালি দলে একজন মানুষ দলের প্রধান হিসেবে থাকত। সে মূলত তার দলকে সংঘবদ্ধভাবে বনের মধ্যে নিয়ে যাওয়া এবং একসাথে ফেরত আনার দায়িত্ব পালন করত। বাওয়ালিরা তখন বিকাল সন্ধ্যার মধ্যে গোলপাতা নিয়ে গ্রামে চলে আসত। সন্ধ্যার পর কোনোভাবেই কোনো মানুষ বনের মধ্যে অবস্থান করত না। সেই সময় মদন নামের একজন বাওয়ালি ছিল। জানুয়ারি মাসের দিকে একদিন মদন বাওয়ালি দলের সাথে বনের মধ্যে গিয়ে গোলপাতা সংগ্রহ করছিল। সেদিন প্রচুর ঠান্ডা এবং কুয়াশা পড়েছিল। বনের মধ্যে ঠান্ডার প্রকোপ এমনিতেই অন্য সব জায়গার তুলনায় অনেক বেশি। ওই দিন দুপুরের দিকে হঠাৎ মদনের শরীর খুব ঘামতে আরম্ভ করে। অন্যান্য বাওয়ালিরা মদনকে একটু বিশ্রাম নিতে বলে। মদন কিছুক্ষণ একটা গাছের নিচে বসে থাকে, কিন্তু মদনের শরীর আরো খারাপ হতে থাকে এবং তার ভীষণ অস্বস্তি লাগতে লাগে। মদন তাই জলদি গ্রামে ফিরে যেতে চায়। মদন বাওয়ালি প্রধানকে বলে, যেহেতু তার শরীর খুব খারাপ, তার সাথে একজন বাওয়ালিকে দিতে যেন মদন গ্রামে ফিরে যেতে পারে। বাওয়ালিরা সবসময় সময় মতো গোলপাতা কাটা ও সংগ্রহ না করলে
পাতা নষ্ট হওয়া, এমনকি গোলপাতার ঝাড় ধ্বংস হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। ওই দিন কাজের প্রচুর চাপ থাকায় বাওয়ালি প্রধান মদনের সাথে কোনো বাওয়ালিকে গ্রামে যেতে দিল না। বাওয়ালি দলের প্রধান মদনকে বলে, তুমি একটু কষ্ট করে হলেও আরো কিছু সময় এখানে থাকো, তাহলে কাজ শেষে আমরা সবাই একসাথে গ্রামে ফিরে যাব। কিন্তু মদন এই কথায় রাজি হল না। বাওয়ালি দলের প্রধানের অনেকে অনুরোধের পরেও মদন একাই গ্রামের জন্য রওনা হয়ে গেল। সন্ধ্যার দিকে বাওয়ালি দল গ্রামে ফিরে এলো। বাওয়ালি দলের প্রধান সবার আগে মদনের ঘরে গিয়ে মদনের শরীরের কি অবস্থা জানতে গেল। মদন ঘরে তার বৃদ্ধ বাবা মা, স্ত্রী দীপালি আর ৩-৪ বছরের একটা সন্তান ছিল। বাওয়ালি প্রধান মদনের ঘরে খোঁজ নিতে গেলে জানা যায় মদন তখনও ঘরে ফেরেনি। দীপালি বাওয়ালি প্রধানের কথা শুনে খুব চিন্তিত হয়ে পড়ে। সে বাওয়ালি প্রধানকে বলে তাদের সবার এখনই আবার বনে গিয়ে মদনের খোঁজ করা দরকার। কিন্তু বাওয়ালি প্রধান তাতে রাজি হয় না, বরং দীপালিকে শান্ত হতে বলল। বাওয়ালি প্রধান বলে, এমনিতেই সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে এসেছে, এই রাতে গহীন বনের মধ্যে গিয়ে মদনের খোঁজ করতে গেলে যে কোনো সময় বাঘের কবলে পড়তে হবে। দীপালি একথায় কান্না শুরু করে দেয়। সে কাঁদতে কাঁদতে বলে, এতগুলো মানুষ একসাথে বনে লাঠিসোঁটা নিয়ে গেলে বাঘ কখনোই হামলা করবে না। কিন্তু বাওয়ালি প্রধান দীপালির কথায় রাজি হয় না। দীপালি গ্রামের ঘরে ঘরে গিয়ে সবাইকে জানাতে লাগলো যে মদন ঘরে ফিরে আসেনি। দীপালি গ্রামবাসীকে অনুরোধ করলো যেন তারা মদনের খোঁজ করতে বনের মধ্যে যায়। কিন্তু গ্রামের সবাই একই কথা বলে যে কাল সকালে তারা মদনের খোঁজ করবে। এত রাতে বনের মধ্যে যাওয়া বিপদের মুখোমুখি হবার সমান। গ্রামের সবাই দীপালিকে কোনো মতে শান্ত করে ঘরে ফেরত পাঠিয়ে দিল। যদিও দীপালি ঘরে ফিরে এলো, কিন্তু তার মন কোনোভাবেই মানল না। দীপালির মনে হচ্ছিল মদন হয়তো বনের মধ্যে কোথাও অসুস্থ হয়ে পড়ে আছে। যদি তাকে রাতের মধ্যে খুঁজে পাওয়া যায় তবে রক্ষা, না হয় অসুস্থতায় নয় বাঘের হামলায় সে মারা যাবে। দীপালি নিজেও একজন বাওয়ালি মেয়ে। বাচ্চা হবার আগে সে নিজেও খোলপাতা সংগ্রহ করত। দীপালি নিজেও সেই রাতে একা বনের মধ্যে যাওয়ার সিদ্ধান্ত নেয়। রাতে সবাইকে ঘুম পাড়িয়ে দীপালি একা একটা হ্যারিকেন নিয়ে বনের পথে রওনা দেয়। সুন্দরবনের যত গভীরে যাওয়া হয় ততই সব দিক এবং রাস্তা একই রকম লাগতে শুরু করে। দিনের বেলায় মাঝে মাঝে মানুষ দিকভ্রমের শিকার হয়, সেখানে রাতের বেলা পথ চিনে যাওয়া রীতিমতো অসম্ভব। দীপালি ধীর পায়ে বাওয়ালিরা যে পথে বনের মধ্যে যায় সে পথ ধরে এগিয়ে যেতে থাকে। হ্যারিকেনের আলোতে তেমন কিছু দেখা যাচ্ছিল না, কিন্তু দীপালি অনেকটা অন্ধকারে ঢিল ছোড়ার মতন পথ চিনে চিনে এগিয়ে যাচ্ছিল। আশেপাশের খুটখুটে অন্ধকার আর ঝিঝি পোকার শব্দ, মাঝে মাঝে দূর থেকে শেয়ালের ডাক শোনা যাচ্ছিল। শীতের ঘন কুয়াশার মধ্য থেকে দীপালি এগিয়ে যাচ্ছিল এবং মাঝে মাঝে মদনের নাম ধরে ডাকছিল, মদন। ঠান্ডা বাতাস দীপালির শরীরের হাড় পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছিল। গ্রাম থেকে মোটামুটি অর্ধেক পথ এগিয়ে যাবার পর দীপালি দেখল চাঁদের আলোতে আশেপাশের বন খানিকটা দেখা যাচ্ছে। দীপালি আশেপাশে ভালো করে তাকিয়ে দেখল কেউ নেই। সামনের দিক বন আরো গভীর হবে। দীপালি সামনের দিকে যেই পা বাড়ালো তার মনে হচ্ছিল পেছন থেকে কেমন যেন একটা খচখচ আওয়াজ আসছে। দীপালি পিছে ফিরে তাকিয়ে হ্যারিকেনের আলোতে দেখল কেউ নেই। দীপালি আরেকটু সামনে যেতেই পাশের ঝোপগুলো নড়ে উঠল। চাঁদ আর হ্যারিকেনের আলোতে দীপালি তেমন কিছুই দেখতে পেল না। এবার কেমন যেন অস্বস্তি লাগতে শুরু করলো। আশেপাশে নিশুতি পরিবেশ। এবার তার কেমন যেন ভয় লাগতে শুরু করলো। অনেক বাঘ মানুষকে একটু অনেক দূর থেকে পেছু নেয়, সময় মতো মানুষের উপর হামলা করে। দীপালি এবার দ্রুত পায়ে গ্রামের দিকে রওনা দিল। তার মনে হলো এত দূরে এসে যখন মদনকে পাওয়া যায়নি তবে অযথা এগিয়ে লাভ নেই। কাল সকালে গ্রামবাসীর সাথে সে আসবে। দীপালি বনের মধ্যে শুকনো পাতার মর্মর শব্দের মধ্য থেকে এগিয়ে আসছিল। এমন সময় সে পেছন থেকে ক্ষীণ একটা আওয়াজ শুনল। দীপালি এবার পিছে ফিরে না তাকিয়ে এগিয়ে যেতে লাগলো। সে মনে মনে ভাবল এই শব্দগুলো তার মনের ভুল। হঠাৎ দীপালিকে পেছন থেকে কেউ ভাঙা গলায় বলল, দীপালি। দীপালি এবার স্পষ্ট শুনল যে কেউ তার নাম ধরে ডাকছে। দীপালি আবার পেছন ফিরে তাকালো। আশেপাশে শুধু গাছপালা ঝোপঝাড় ছাড়া আর কিছুই দেখা গেল না। দীপালি সেই যে
যেই আবার গ্রামের পথে মুখ করলো, সাথে আবার পেছন থেকে ভাঙা গলায় শব্দ শোনা গেল, দীপালি, দীপালি। এবার বেশ ভয় পেয়ে গেল দীপালি। গলার আওয়াজটা শুনে মনে হলো মদন দীপালির নাম ধরে ডাকছে। দীপালি এবার পিছনে ঘুরে দেখলো যে তার থেকে খানিকটা দূরে একটা গাছের নিচে কেমন ঘন জমাট বাঁধা অন্ধকার। দীপালি একটু চাপা স্বরে বলল, কে কে ওখানে? মদন। দীপালি দু একবার মদনের নাম ধরে ডাকলো, কিন্তু আশপাশ সম্পূর্ণ নিস্তব্ধ। এবার দ্রুত গ্রামের দিকে পা বাড়ালো সে। হাড় কাঁপানো শীতে দীপালির আরো ভয় লাগছিল। হঠাৎ দীপালির মনে হলো হ্যারিকেনের আলোটা কেমন ক্ষীণ হয়ে আসছে, হ্যারিকেনটা যেন বন্ধ হয়ে যাবে। ঠিক সেই সময় দীপালির কানের পাশে ফিস ফিস আওয়াজ আসলো, দীপালি, আমাকে নিয়ে যা। দীপালি চমকে উঠে পেছনে ঘুরে তাকালো। তার হাত থেকে হ্যারিকেনটা নিচে পড়ে গেল। হ্যারিকেনের আলোটা দপ করে নিভে গেল। দীপালি কিছুক্ষণ আশেপাশে সব অন্ধকার দেখছিল। শোঁ শোঁ করে চারপাশে ঠান্ডা বাতাস বইছিল। ধীরে ধীরে চাঁদের আলোতে দীপালি হালকা হালকা সব দেখতে পেল। চারিদিকে কোনো কিছুই ছিল না, না কোনো মানুষ, না কোনো পশু পাখি, না কোনো অবয়ব। এই ঠান্ডাতেও দীপালির শরীর গরমে ঘেমে গেল। নিজেকে স্থির করে একটু নিঃশ্বাস নিয়ে দীপালি আবার গ্রামের দিকে পা টিপে টিপে এগোতে লাগলো। পর মুহূর্তে দীপালি তার সামনে কয়েক হাত দূরে যা দেখলো তা দেখার জন্য তার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। দীপালি দেখলো তার থেকে কয়েক হাত দূরে ঘন জমাট অন্ধকার তার কাছে চলে আসছে। সেই অন্ধকার একটা মানুষের মতো অবয়ব। কালো জমাট বাঁধা অন্ধকারের মতো থেকে মদনের বিভৎস মুখ ভেসে উঠল। মদনের মুখ ছাড়া শরীরের আর কোনো অংশ বোঝা যাচ্ছিল না। মদনের চোখের কোটর ফাঁকা। মদনের মুখ ছাড়া শরীরের আর কোনো অংশ বোঝা যাচ্ছিল না। মদনের চোখের কোটর ফাঁকা ছিল, তাতে কোনো মনি ছিল না। তার মুখের বিভিন্ন স্থানে বড় বড় ক্ষত। বিকৃত মুখটা দীপালির দিকে এগিয়ে আসছিল আর বলছিল, দীপালি, আমাকে নিয়ে যা, দীপালি, আমাকে নিয়ে যা। এই দৃশ্য দেখে দীপালি আর সহ্য করতে পারল না। প্রচন্ড জোরে চিৎকার দিয়ে বোনের দিকে ছুটতে লাগলো। কিছু দূর গিয়ে দীপালি পা পিছলে পড়ে যায় অথবা নিজে থেকে জ্ঞান হারিয়ে ফেলে। কারণ এরপর তার আর কিছুই মনে ছিল না। খুব ভোরবেলা মদনের বাবা মা ঘুম থেকে উঠে দীপালিকে ঘরে না পেয়ে জলদি গ্রামবাসীকে খবরটা জানায়। গ্রামবাসীরা ওই বাওয়ালি প্রধানের সাথে সুন্দরবনের গভীরে যায়। তারা বনের মধ্যে একটা পুকুরের পাড় ঘেঁষে দীপালিকে অচেতন অবস্থায় খুঁজে পায়। দীপালির শরীরে প্রচন্ড জ্বর ছিল। মদনের লাশ পাওয়া যায় বনের অনেকটা ভেতরের দিকে। তার চোখ দুটো উপড়ে ফেলা হয়েছিল। মুখের বিভিন্ন অংশ ক্ষত দেখে সবাই ধারণা করছিল কোনো শকুন অথবা কোনো পাখি মাংস খুবলে খেয়ে ফেলেছিল। মদনের চেহারাটা খুব বিকৃত ছিল। অসুস্থতার কারণে মদন হয়তো বনের মধ্যেই স্ট্রোক করে মারা গিয়েছিল। এরপর তার মৃত লাশটাকে বন্য পশু বা শকুন খুবলে খেয়ে বিকৃত করেছে। দীপালিকে গ্রামে নিয়ে আসার 2 দিন পর দীপালির জ্ঞান ফিরে আসে। দীপালি তখন গ্রামবাসীকে তার সব ঘটনা খুলে বলে। দীপালির জ্বর কোনোভাবে কমানো সম্ভব হয়নি। কয়েকদিন পর দীপালি মারা যায়। ঘটনা এখানে শেষ হতে পারত, কিন্তু তা হলো না। এরপর সন্ধ্যার পর ওই গ্রামের কোনো মানুষ বনের মধ্য দিয়ে গ্রামে ফিরতে গেলেই প্রায় মদনের গলার আওয়াজ পেত। ফিস ফিস করে মদন বলছে, আমাকে নিয়ে যা, আমাকে নিয়ে যা। এমনকি ভর দুপুরেও বাওয়ালিরা মদনের ডাক শুনছে। এই কারণে বাওয়ালি এবং গ্রামবাসীর মধ্যে একটা ভয় কাজ করে। গ্রামবাসীরা ওঝার কাছে গিয়ে সব ঘটনা খুলে বলে। ওঝা বলে মদনের শেষ ইচ্ছা ছিল সে গ্রামে ফিরে আসবে, কিন্তু তা পারেনি। তাই মদনের অতৃপ্ত আত্মা কোনো বাওয়ালিকে গ্রামে ফিরে আসতে দেখলেই তার সঙ্গ নিয়ে যেতে চায়। এই ছিল ঘটনা।